তো আজকের স্ট্রাকচার প্রোগ্রামিং সি ল্যাবের এক্সপেরিমেন্ট 3 হবে। তো এইখানে তোমাদের গত ক্লাসে হয়েছিল কিছু প্রিন্টএফ রিলেটেড আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখছিলাম। এবং আজকের ক্লাস থেকে আহ, যদিও অপূর্ব নাই, বাট বাকিরা যারা উপস্থিত আছো তাদের জন্য হবে যে এই আজকের ক্লাস থেকে কিছু আহ, কাজ করতে দেয়া হবে, কিছু কোড লিখতে বলা হবে। সেই কোডটা আমাকে লিখে গ্রুপে দিবা না, আমাকে পার্সোনালি দিবা, পার্সোনালি মেসেজে লিখবা। আম- তোমাদের যে ক্লাসের গ্রুপ আছে সেই ক্লাসের গ্রুপে না, আলাদা করে আমাকে দিবা। এবং এটা ক্লাস ওয়ার্ক হিসেবে কাউন্ট হবে, এবং এইটা প্রত্যেকটা দিনের যারা উপস্থিত থাকবে তাদের জন্যই শুধু এটা মার্কিং এর থাকবে। আর যারা উপস্থিত থাকবে না তাদের বিকল্প ব্যবস্থা পরে নেওয়া হবে। তো তোমরা এখন 4 জন আছো। আমরা এখন আমাদের এসে যাচ্ছি। তো এইটা যা আজকের আমাদের লেকচার যেটা হচ্ছে সেটা হলো আহ, এখানে যদি আমরা লিখি অপারেটরস এন্ড অপারেটরস এন্ড এক্সপ্রেশনস। তো তোমরা হয়তো থিওরি ক্লাসে অপারেটর দেখছো। অপারেটর কি কি আছে? অপারেটর হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, 2 নম্বর ধরে নিলাম লজিক্যাল, 3 নম্বর আরো 3 নম্বর হচ্ছে কম্পারিজন। অবশ্যই এক একটা বই এক এক রকম ভাবে থাকে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, 5 নম্বর হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর আরো আছে। 6 নম্বর হচ্ছে বিট ওয়াইজ। আপাতত আমরা এই 6টাই দেখবো। আরো যদি পরবর্তীতে আসে সেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখবো। তো আজকের যেটা হবে সেটা হচ্ছে শুধু অ্যারিথমেটিক অপারেটর এবং সেটার কিছু এক্সপ্রেশন নিয়ে আমরা কাজ করব। সেই এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশন কিরকম হবে সেটা আমি পরে বলবো। আর বাকিগুলো আমরা পরের ক্লাসে। আজকে অ্যাকচুয়ালি শুধু অ্যারিথমেটিক অপারেটর না, অ্যাসাইনমেন্ট অপারেটরও থাকবে, কারণ অ্যাসাইনমেন্ট অপারেটর সব জায়গায় ইউজ হয়, সকল অপারেটরের সাথে ইউজ হয়। তো এটা তোমরা থিওরি ক্লাসে ডিটেইলে দেখবা। যে আমি সংক্ষেপে তোমাদের কিছু বলবো। যেমন অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে? একটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে গুণের জন্য এই অ্যাস্টারিস্ক চিহ্নটা ইউজ করা হয় এইভাবে, তারপর হচ্ছে ভাগের জন্য এই চিহ্ন দেওয়া হয়। আরো একটা আছে সেটা হচ্ছে পার্সেন্ট। পার্সেন্টের উদ্দেশ্য কিন্তু শতকরা বের করা না, পার্সেন্টের উদ্দেশ্য হচ্ছে পার্সেন্টের উদ্দেশ্য হচ্ছে এই ভাগশেষ বের করা, রিমাইন্ডার ইংলিশে বলে। তো এইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি, এভাবে আমরা লিখতে পারি। তারপর আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি। এই জন্য এইগুলোকে আমরা এইভাবে সি তে লিখতে পারি। এখন এইগুলার ভ্যালু কিরকম হয় সেগুলো আমরা একটু দেখব। যেমন এটা আপাতত আমরা এখানে একটু কপি করে আমাদের কোডিং পার্টে নিয়ে যাই।
এখানে আমাদের যদিও এখানে আমি এভাবে কপি করে লিখছি, বাট অ্যাকচুয়ালি এইভাবে লেখা যাবে না। প্রথমে আমাদেরকে একটু ডিফাইন করে নিতে হবে। ধরে নিলাম আমরা ইন্ট এ কমা বি এবং আরেকটা নিলাম কমা সি, এভাবে নিলাম। নেয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে ইন্টিজার যেহেতু ডিফাইন করে দিছি, তো এরপরে আমাদেরকে একটা কিছু ভ্যালু দিতে হবে। ধরে নিলাম আমরা এই আজকের জন্য যে কাজগুলো করব সেই কাজে কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করব, পরবর্তীতে আমরা ভ্যারিয়েবল ভ্যালু নিয়ে কাজ করব। ধরে নিলাম 10 দিলাম, বি এর মান ধরো 3 দিলাম, ঠিক আছে। 3 দেওয়ার পর এখন যেটা করব যে আমরা এখানে এই রেজাল্টটা মানে এই রেজাল্টটা চাচ্ছি এ আর বি এর ভ্যালুটা আমরা সি তে রাখবো। সি তে যদি রাখতে চাই তখন কিভাবে করতে পারি, সি ইকুয়াল টু যদি এভাবে লিখি সি ইকুয়াল টু এ প্লাস বি, এভাবে আমরা একটু গ্যাপ দিয়ে লিখবো। এটার গ্যাপ দিয়ে লিখলে দেখতে সুন্দর লাগে, সেজন্য এইভাবে লেখা হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি। এখন সি ইকুয়াল টু এ প্লাস বি যে লিখলাম, এটা তো একটা প্রিন্ট এফ করতে হবে। রেজাল্টটা কি আসে, রেজাল্টটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ফর এক্সাম্পল ধরো এখানে এইভাবে লিখলাম যে প্রিন্ট এফ, ধরো প্রিন্ট এফ কি এ প্লাস বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এই জায়গায় এখন যেটা করতে হবে যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করব, ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদেরকে একটা চিহ্ন দিতে লাগে। এখানে আমি কি চিহ্ন করব দিব, এখানে আমি সিটা প্রিন্ট করতে চাচ্ছি। তো সে কারণে আমরা এখানে প্রথমে একটা পার্সেন্ট চিহ্ন দিব, পার্সেন্টের জন্য তারপর ডি চিহ্ন দেব। ডি মানে হচ্ছে ধরে নাও ইন্টিজার, ডেসিমাল থেকে ইন্টিজার অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। এরপর এখানে কমা দিয়ে আমাদেরকে এই সি ভ্যালুটা লিখতে হবে। এটা হচ্ছে প্রিন্টএফ এর স্টাইল, এভাবে আমাদেরকে লিখতে হয়। তোমরা হয়তো থিওরিতে জেনে আসছো, তারপর একটু রিভাইজ করলাম। এই এ প্লাস বি ইকুয়াল টু পার্সেন্ট ডি এভাবে লিখে তারপর এই পার্সেন্ট ডির জায়গায় কি আসবে, অ্যাকচুয়ালি পার্সেন্ট ডির জায়গায় সি ভ্যালুটা আসবে। তো এইভাবে আমরা এটা লিখতে পারি। তারপর এখন যেহেতু এটা আমরা চাচ্ছি নিচের লাইনে যেন চলে যায়, সেজন্য এখানে একটা ব্যাকস্ল্যাশ এন এসকেপ ক্যারেক্টার দিব যেন এর পরের পার্টটা নিচে চলে যায়। ওকে, এরপরে যদি আমরা এভাবে কপি করে সবগুলা করে দেই, ধরো ভাগ, ভাগ সরি ভাগ না বিয়োগ, তারপর হচ্ছে গুণ, এখানেও দিয়ে দিলাম গুণ, ভাগ, আর এটা হচ্ছে ভাগ। এই চিহ্ন এখন দেওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আর এগুলার আমাদের দরকার নাই। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পার্সেন্ট। এটা যদি এখন পার্সেন্ট আমরা যদি দেই, এখন দেখব যে এইটার রেজাল্টটা কি আসে। এখানে খেয়াল করো, আমি সবকিছু কিন্তু ইন্টিজার নিছি, এ বি সি তিনটাই ইন্টিজার, যে কারণে আমাকে এখানে অবশ্যই ডি ভ্যালু দিতে হবে, না হলে রেজাল্টে ভুল আসবে। এটা যদি এখন আমরা রান করে দেখি তখনই আমরা দেখব 10 আর 3 দিচ্ছি। বোঝার সুবিধার্থে না হয় আমরা আরেকটা ভ্যালু দিয়ে নেই, যেখানে আমরা প্রিন্ট এফ এর ভ্যালু প্রিন্ট করব, a ইজ ইকুয়াল টু, প্রথমে a প্রিন্ট করব, পরেরটায় b প্রিন্ট করব এবং a কমা b এভাবে যদি আমরা লিখি, তাহলে প্রথম লাইনটার মিনিং হচ্ছে যে আমাদের যে a এর ভ্যালু যেটা আছে সেটা প্রিন্ট করে দেখাবে এই লোকেশনে, এবং b এর ভ্যালু এই লোকেশনে প্রিন্ট করে দেখাবে। এখন আমরা পুরোটা রান করি, তারপর এটা এক্সপ্লেন করব। যদি এখন এই যে আমরা যে রান করলাম, রান করার পর দেখতে পাচ্ছি a এর ভ্যালু হচ্ছে 10, b এর ভ্যালু হচ্ছে 3। আমরা কিন্তু এইখানে এইখানে কোথাও কিন্তু 10 আর 3 লিখি নেই, এই জায়গায় এটা অটোমেটিক নিয়ে নিছে এই পার্সেন্ট ডি
এবং এই এ বি এইগুলো লেখার জন্য এই ভ্যালু যেটা দিছিলাম সেই ভ্যালুটা এখানে নিয়ে নিচ্ছে। তারপর যোগ করলে কি হয়, 10 যোগ 3 13, 10 বিয়োগ 3 7, 10 গুণ 3 30, 10 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে? এখানে দেখো, খেয়াল করে দেখো, 10 কে 3 দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি আসবে 3.3333 এরকম আসার কথা, কিন্তু আসছে কত? আসছে 3। এটার মানে কি? এটা কেন হলো এরকম? এর কারণ হচ্ছে এখানে আমরা ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার দিয়ে রাখছি এবং একই সাথে জি স্যার। আহ, যে কারণে এটা কিন্তু কারেক্ট রেজাল্ট আসলো না। আমাদের কিন্তু কারেক্ট রেজাল্ট দরকার। তারপর হচ্ছে এটা কিভাবে কারেক্ট করবে একটু পরে দেখতেছি। দেন হচ্ছে এ পার্সেন্ট বি যখন করলাম তখন কিন্তু আসতেছে 1। এটা ঠিক আসছে যে 10 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, 3 3 9 আর ভাগশেষ 1। তো আমাদের এখন সবগুলোই ঠিক মতো কাজ করতেছে, শুধু একটা জায়গায় প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই ভাগে। এই ভাগটাকে কি করতে হবে? এই ভাগের জন্য করা হয়ে থাকে সেটা হচ্ছে যে ভাগফল তো দশমিক যুক্ত হতে পারে। তো এই সি কে কখনো আমি ইন্টিজার দিব না। পারলে আমার তো কোনো জরুরি না যে সবসময় 10ই থাকবে, 10.5ও থাকতে পারে, 10.5 থাকতে পারে, 3.2 থাকতে পারে। তো এটা তো আমার কোনো জরুরি নয় যে এটা ইন্টিজারই হবে। তো সেই জন্য এটা নিয়ম হচ্ছে এটা ফ্লোট ডিফাইন করা। এটা ফ্লোট ডিফাইন করতে হবে, তাহলে আবার পারফেক্ট রেজাল্ট আসবে সব সময়। এটা আমি এখন ডিলিট করে দেই। এরপর এখানে এখন যেহেতু আমি ফ্লোট দিছি, তো অবশ্যই আমাকে ডি টাকে চেঞ্জ করে এখন এফ দিতে হবে, না হলে কাজ করবে না, ভুল রেজাল্ট আসবে। এভাবে দিয়ে এখন যদি আবার প্রোগ্রামটাকে রান করি তখন কি আসবে? তো ও আচ্ছা, এখানে তো আমি চেঞ্জ করিনি, এরপরও রয়ে গেছে। কোথায়? কোন জায়গায়? unknown conversion type character B in format %B printf। ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় একটু প্রবলেম হচ্ছে। সবগুলো ঠিক আছে, আমি ধরো এই লাইনটা একটু অফ করি, এই লাইনটা অফ করে যদি আমি রান করি দেখো তখন কিন্তু ঠিক মতো আসতেছে। বাকিগুলোর জন্য এই যে এইটার জন্য আবার এখন একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। এর আগে এই মাঝখানে কি হচ্ছিল, এই মাঝখানে আমি এই জায়গায় এফ দেই নেই বলে এরর দেখাচ্ছিল। এই পাঁচটা ঠিক করছিলাম, বাট এটা আবার ঠিক হচ্ছিল না। আচ্ছা, এখন এই জায়গায় যে বিষয়টা আসতেছে, এইখানে কিন্তু রেজাল্টটা ভাগ করলে, এ কে বি দ্বারা ভাগ করলে ভাগশেষ, এটা অ্যাকচুয়ালি ভাগশেষ সবসময় পূর্ণ সংখ্যা হয়, ভাগশেষ কখনো দশমিক যুক্ত সংখ্যা হয় না। তো এইটাকে এখন কিভাবে কন্ট্রোল করা যায়? এটাকে কন্ট্রোল করতে হলে এই যে সি যেটা আছে, এই সিটাকে আমাদেরকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। ইন্টিজারে কনভার্ট না করলে এটা আমরা রেজাল্ট পাবো না। আচ্ছা, আপাতত দেখি যে এটা ডাইরেক্ট হয় কিনা, জাস্ট ডি দিলাম, দেখি কি হয়। এখানে এরর আসতেছে। তার মানে হচ্ছে আমাদেরকে এই যে এখানে যে সিটাকে, এই সি কে ইন্টিজারে কনভার্ট করতে হবে, তা না হলে সে কাজ করবে, সে তো ফ্লোট আছে। ওকে, এই যে এই সি কে আমরা কিভাবে ইন্টিজারে কনভার্ট করতে পারি? এই যে এইভাবে কনভার্ট করব, যে এখানে আহ, নিয়ম হচ্ছে এইভাবে সামনে আগে আইএনটি এভাবে লিখতে হয়, একইভাবে এটাকেও আইএনটি লিখতে হয়। এটা করলে কি হবে একটু খেয়াল করি। আচ্ছা, এটা আগে, এটা এখন না, এটা পরে করি। আমরা জাস্ট আগে দেখি যে আমরা যদি এখানে না করে জাস্ট এইটাকে কনভার্ট করব, রেজাল্টটাকে ইন্টিজারে কনভার্ট করব। এই এই ক্যালকুলেশনকে ইন্টিজারে কনভার্ট করব না, দেখি রেজাল্টে
কোনো প্রবলেম আসে কিনা দেখি, রান করে দেখি। রান করে দেখতেছি যে প্রবলেম আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই অপারেটরটা সবসময় ইন্টিজার নিবে, সে কখনোই ওই ফ্লোট নিবে না। তো এই যে আমরা এইভাবে এটা করতে পারবো না, আমরা করব এইখানে। এটা যদি করি, এটা করার মানে কি? এটা করার মানে হচ্ছে যে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুকে এখানে আমরা ফ্লোট ডিফাইন করছিলাম, কিন্তু সেটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি ইন্টিজারে। তার মানে হচ্ছে এখানে যে এটা যদি কোনো ভ্যালু থাকে সেটাকে সে কনভার্ট করে দিবে। আচ্ছা, সি যেহেতু এখানে সি কে এটা এখানেও খুব সম্ভবত লাগার কথা। তারপর আমরা দেখি, না লাগে নাই, কিন্তু এখানে রেজাল্ট ভুল আসছে। এটা যদি করি তাহলে কি আসে? এটা করলে এরপর ঠিক আছে। এই যে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমরা হয়তো এখানে যেহেতু এ আর বি দুটাকে ফ্লোট ডিফাইন করছিলাম, সেটাকে প্রথমে আমাদেরকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। ইন্টিজারে কনভার্ট করে নিয়ে তারপর আমরা যদি পার্সেন্টেজ করি, বা মানে পার্সেন্টেজ ঠিক না, এটাকে বলা হয় মডুলাস করি। মডুলাস মানে হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ বের করা। মডুলাস যদি করি, করার পরে এইখানে আমাদেরকে রেজাল্টটা যেটা আসছে, রেজাল্টটাকেও ইন্টিজারে কনভার্ট করতে হবে। কেন কনভার্ট করতে হবে? কারণ হচ্ছে এই সি নিজেও তো ফ্লোট। ফ্লোট হলে কি হবে? যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করে দেখি, 10 কে 3 দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ থাকে 1, কিন্তু সি যেহেতু ফ্লোট, তার মানে সি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আসতেছে 1.00000 এরকম আসবে। সো আমাদের রেজাল্টটাকে সেভাবেই, হয় এই ইন্টিজারটাকে সরায় দাও আর এটাকে এফ করো, অথবা ওই কাজটা করো। যদি আমরা এটা করি, এই যে এখনো ঠিক আসবে, কিন্তু এখানে রেজাল্টটাও আবার ভুল আসতেছে। কারণ হচ্ছে ভাগশেষ কখনো দশমিক যুক্ত সংখ্যা হয় না, সব সময় ইন্টিজার হয়। তো এইখানে কয়েকটা বিষয় একসাথে অ্যাকচুয়ালি বলা হয়েছে, এবং এগুলোকে সামারাইজ আমি একটু পরে করে দিব। তো এই যে এইটাকে চেঞ্জ করতে হলে কি করতে হয়, যে আমি দশমিকের পরে আর কোনো কিছু দিব না। তো এইখানে আমরা যেটা করব, এই যে পার্সেন্ট এফ যেখানে লিখছি না, এই পার্সেন্ট এফ এর পরে 0.0 লিখবো। 0.0 লিখলে কি হয় আগে সেটা দেখি, তারপর এক্সপ্লেইন করতেছি। এই যে দেখো, এইখানে কিন্তু এখন 1 চলে আসছে। আমাদের এখানে সি কে কিন্তু কনভার্ট করতে লাগে নাই, এবং শুধুমাত্র এই জায়গায় একটু কনভার্সনের কাজটা করতে হয়েছে। এই কনভার্সনের কাজকে কি বলা হয়? এই এখানে আমরা অ্যাকচুয়ালি দুইটা এক্সট্রা জিনিস শিখছি এই টপিকের সাথে, যেটা আমাদের না শিখলে বোঝা যাবে না। এই যে এইখানে যে প্রথম কাজটা করছি, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। আমি একটু লিখে যদি দেই, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। যে এভাবে যে আমি লিখলাম ইন্ট এ, আমি উপরের দিকে ডিফাইন করছিলাম যে ফ্লোট এ, এটাকে পরবর্তীতে আমি করে দিলাম ইন্ট এ। ইন্ট এ যদি করি, এটাকে বলা হয়ে থাকে টাইপ কাস্টিং। এই ইন্ট এ কে বলা হয়ে থাকে টাইপ কাস্টিং। তার মানে হচ্ছে যে আমি কোন একটা ডিফাইন করলাম, ডিফাইন করার পরে সেটাকে আমি চেঞ্জ করে যদি কাজ করি, তখন সেটাকে বলা হয় টাইপ কাস্টিং। এখানে কিন্তু এ এর এটা কিন্তু ইন্টিজার হয়ে যায় নাই। এ এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে ফেলতেছি, কিন্তু এ কিন্তু অলওয়েজ ফ্লোট নাম্বারই নিবে। শুধুমাত্র এইখানে যে লাইনটা ছিল, আমরা যে কাজটা করছি, সেই লাইনে এ এর ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে দিছে। যেমন ধরি যদি এ এর মান 10.9 থাকে, ধরে নিলাম, আমরা এখানে ডিফাইন করে দিছি a ইকুয়াল টু 10.9, তখন এটার ফলে এই কথাটা লেখার ফলে
এ এর মান হয়ে যাবে 10, 0.9টা বাদ হয়ে যাবে। 0.9টা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন করে যা হয় সেটা আমরা ডিসপ্লে করব, কিন্তু এ এর মান চেঞ্জ হয়নি। এ এর মান কিন্তু 10.9ই আছে। এ এর জাস্ট এই জায়গায় আমরা 0.9 কে বাদ দিয়ে ক্যালকুলেশন করতেছি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং বলা হয়। তো এটার যদিও আমার এখানে এটা জাস্ট 10, এটা জাস্ট 3, কিন্তু এটা অ্যাকচুয়ালি যেহেতু ফ্লোট ডিফাইন করা, সে কারণে এখানে অ্যাকচুয়ালি 10 আসতেছে না, এটা আসতেছে 10.00000, এখানে আসতেছে 3.00000। এইরকম ভ্যালু আসার জন্যই এই ক্যালকুলেশন এরর হচ্ছে। সেকেন্ড যেটা আছে, এখানে আমি পার্সেন্ট এফ না লিখে পার্সেন্ট 0.0 এফ লিখছি। এই জিনিসটাকে এটার স্পেসিফিক কোনো নাম নাই, এটাকে জাস্ট বলতে পারি যে আমি ফরম্যাটিং করতেছি। ওকে স্যার হ্যাঁ, স্যার যদি %0.0 f এর পরিবর্তে শুধু %d দেওয়া হয় তাহলে কি স্যার মান পূর্ণ সংখ্যা আসবে ভাগশেষ? সি তো এখানে ফ্লোট ডিফাইন করা, হয়তোবা জি স্যার। এখানে কোনো প্রবলেম হবে না। তারপর আচ্ছা চেক করে দেখি কি আসে। এই দেখো এরকম একটা রেজাল্ট আসছে। এটা দিয়ে কি বুঝলা? এ কে বি দিয়ে ভাগ করলে এত বিশাল সংখ্যা আসে? না স্যার। 10.000 ভাগ 3.000, এটা আসা উচিত 1.000 না হয়, কিন্তু এটা ভুল রেজাল্ট আসতেছে। কারণ হচ্ছে আমি এখানে ফ্লোট দিয়ে রাখছি আর এখানে ডি দিয়ে রাখছি। এখানে ফ্লোট দিলে এখানেও ফ্লোটই দিতে হবে। জি স্যার। অথবা এখানে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে যদি ডি দাও তাহলে এইটাকে আবার আমাকে কনভার্ট করে দিতে হবে। এভাবে কনভার্ট করে যদি দেই তখন তখন ঠিক আসবে। বুঝতে পারছো? তো হয় আমি জি স্যার। আমি এখানে ডি দিব, অথবা এরকম ভাবে টাইপ কনভার্ট করে দিব। তো আমি এখানে টাইপ কনভার্সন একটা এক্সাম্পল দেখেছি, কিন্তু ওইটাও দেখানো দরকার আছে, কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরকম আমার প্রয়োজন পড়বে। সেটা কি রকম একটু পরে বলতেছি। এটার স্পেসিফিক কোনো নাম নাই। এটার নাম এটা জাস্ট আমি বলবো যে এটা আমি আহ এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় ধরো ফরম্যাটিং করা। সহজ ভাষায় জাস্ট ফরম্যাটিং করতেছি, যে আমার রেজাল্টটা যেন এই এই যে রেজাল্টটা যেটা আসা উচিত সেই টাইপেরই রেজাল্ট হয়, যেরকম কারেক্ট রেজাল্ট। ঠিক আছে? আচ্ছা এখন কিছু বিষয় আসছে, এই যে এইটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে যে প্রথম জিরো, এটার মিনিং হচ্ছে দশমিকের যত যত ভ্যালু আসে সব নাও, কোনো বাকি নাই। ঠিক আছে? আর পরে যে জিরো, এটার মানে হচ্ছে যে দশমিকের পরে একটাও সংখ্যা থাকা যাবে না। আমি যদি দশমিকের পরে এখানে 2 দেই, খেয়াল করে দেখো, আমি প্রথমে কিছুই দিলাম না, তখন কি রেজাল্ট আসে? তখন আসতেছে এখানে দশমিকের পরে 6টা শূন্য। আমি যদি এখন এখানে 0.2 এফ দেই, তাহলে দেখো কি আসে, তখন 2টা শূন্য আসতেছে। তার মানে হচ্ছে এখানে দশমিকের পরে আমি যত সংখ্যা লিখবো ততটা শূন্য বা তত ডিজিট পর্যন্ত আমাকে রেজাল্ট দেখাবে। জিরো দিলে কোনোই দশমিকের পরে আর কিছু নাই। ওকে, সো এই পরের যে জিরোটা সেটা হচ্ছে দশমিকের পরে কত ভ্যালু নিব। এখন প্রশ্ন হতে পারে সামনে কেন জিরো দিলাম? এটা আমি যদি 0.0 এফ দিই তাও কাজ করবে। এই যে মানে সামনে জিরোটা দেয়া জরুরি না। এটার উদ্দেশ্য কি? এমন হতে পারে তোমার যে ক্যালকুলেশন করতেছো সেই ক্যালকুলেশনের রেজাল্টটা অনেক কি বলা যায়, সেই রেজাল্টটা হচ্ছে
অনেক বড়, আমি একটু ছোট করে দেখাতে চাই, ঠিক আছে? যেমন ধরো আমার এটা ডিজিট হচ্ছে ফর এক্সাম্পল রেজাল্ট আসতেছে 3.1416, যে পাই এর নাম্বার যেটা আছে, হ্যাঁ, ধরে নাও আমি 22/7 করতে চাচ্ছি। এখানে আমি করলাম 22/7, এটা করে আমি জাস্ট এই ভ্যালুটা একটু চেক করব, সি, এই ভ্যালুটা আমি চেক করতে চাই। এখানে দেখো, যখন আমি এই ভাগ করতেছি 3.142857 এরকম একটা ভ্যালু আসতেছে। আমি যদি এখানে আরেকটু বড় সংখ্যা দেই, এরকম একটা সংখ্যা দেই, তখন আসতেছে এই যে 319 এতটুকু আসতেছে। এটা কি হলো? আহ, এটা দিই, হ্যাঁ, এরকম ভ্যালু আসতেছে 318.571422 ইত্যাদি। এখন আমি চাচ্ছি যে এখানে সর্বোচ্চ 5টা ডিজিট দেখাবে এবং আহ, দশমিকের পরে 2টা ডিজিট দেখাবে। সর্বোচ্চ ঠিক বলবো না, যে সর্বোচ্চ বলতে এখানে সামনে এখানে কিছু, এখানে খেয়াল করে দেখো, আমি চাচ্ছি এই জায়গায় আমি করে দেখাই তারপর বলবো। 5.2 আমি যদি লিখি, এটার মানে কি? এটার মানে হচ্ছে রেজাল্টটা কিন্তু আসছিল 318। এই খেয়াল করে দেখবা, পজিশনিংটা খেয়াল করে দেখবা, যখন আমি এটা 5.2 দিলাম তখন কি হয়। এটা দেখো, এখানে যদিও কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না, বাট এই জায়গায় একটা চেঞ্জ আসছে, যে দশমিকের পরে 2 ঘর আসছে। নরমালি এখানে এইখানে একটা স্পেস দিয়ে দেখানোর দেখানোর কথা। এটা যেহেতু অন্য ধরনের কম্পাইলার সিস্টেম বর্তমানে করা, সে কারণে এই পার্থক্যটা ধরা যাচ্ছে না। তো নরমালি আমাদের উদ্দেশ্য হচ্ছে দশমিকের আগে যতটুকু থাকবে থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু দশমিকের পরে আমি কন্ট্রোল করব যে কয় ডিজিট রেজাল্টটা দেখাবে। যদি এখানে আরেকটু বড় করি, যেমন ধরো আমি যদি এই জায়গায় ফ্লোটের পরিবর্তে যদি ডাবল দেই, খেয়াল করে দেখবা তখন কি আসে। খুব সম্ভবত আগে আমরা রান করে দেখি, তারপর যদি কোনো প্রবলেম আসে তখন আমরা সেটা নিয়ে ক্যালকুলেশন করব। তোমাদের হয়তো এই কোয়েশ্চেন আসতে পারে যে শুরুতেই কেন প্রবলেম ধরে, এমন ভাবে কেন প্রোগ্রাম করা হচ্ছে না যেন প্রবলেম না থাকে। এর কারণ হচ্ছে, তুমি যদি প্রথমে একেবারে পারফেক্ট ভাবে কাজ করো, তখন তুমি সেটা বুঝতে পারবা না যে ওখানে ভুল কি হতে পারে বা কি কি ধরনের ভুল হতে পারে। সো যদি আমি ভুল না ধরতে পারি, ভুল না বুঝতে পারি, তখন আমি প্রোগ্রামিং ঠিক মতো করতে পারবো না, যেটাকে ইংলিশে বা বাংলায় বিভিন্ন ধরনের প্রবাদ আছে, যে ঠেকে শিখা, বাংলায় বলা হয় ঠেকে শিখা, মানে হচ্ছে কোন একটা ভুল হচ্ছে, ভুল করার পর আমি সেটাকে ঠিক করতেছি। তো এটা যদি আমি এখন রান করি, দেখো এখানে খেয়াল করে দেখো, কোনো খুব বেশি কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। উপরের গুলো আপাতত আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে জাস্ট এইটা। বেশি কোনো পার্থক্য দেখা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে আমি সেম জিনিসই রাখছি। এটা অ্যাকচুয়ালি দিতে হবে এলএফ। এটা যদি এলএফ দেই, এটা কি হলো, আসে না কারো? শুধু এল নাকি? শুধু এল তো হওয়ার কথা না। উম, তোমাদের কি কারো মনে আছে বা জানা আছে? আসতেছে না, এটা তো এরকম না। এল, এটা কোডটা জানি, এল ডি, এল ডিও তো না। আচ্ছা, ডাবলটা আমার নিজেরও এখন খেয়াল করতেছে না। ডাবলটা আমি নেক্সট ক্লাসে না হয় দেখাবো তোমাদের, আপাতত ফ্লোটেই থাকি। ডাবলের নরমালি নিয়ম হচ্ছে যে ফ্লোট যখন দিলাম, ফ্লোটের পরে এখানে যে ধরো 6টা জিরো দেখাচ্ছে, ডাবল যদি ডাবল নিয়ে যদি আমরা কাজ করি তখন এখানে 15টা জিরো দেখাবে। তার মানে হচ্ছে আরো ডিপ লেভেলে তোমাকে রেজাল্টটা দেখাবে। তো এটা আমরা আপাতত আজকে দেখতে পারতেছি না, এটা আমরা নেক্সট ক্লাসে আমি দেখবো কোনো এক সময়, যে ডাবল দিলে কিভাবে কাজ করে। আর আজকের অ্যারিথমেটিক অপারেটরের আরেকটা বিষয় একটু জাস্ট বলার ছিল, সেটা খেয়াল করে দেখো।
আমরা আগের নাম্বারে ব্যাক করি। আগের নাম্বারে ব্যাক করি। 10 যোগ 3 ইকুয়াল টু কি আসে? 10 যোগ 3 কিন্তু 13, বাট এখানে আবার এক্সট্রা 0 আসতেছে না? খেয়াল করতেছো? খেয়াল জি করছো? স্যার। এই এক্সট্রা 0 তো অ্যান্সার না। আমার তো অ্যান্সার জি হচ্ছে স্যার। যেটা যেটা দিছি সেটাই যেন পাই। তো এইটার জন্য কি করা যায়? এটার জন্য স্পেসিফিক কোনো কিছু নাই। এটা আমাদেরকে নিজেরা একটু ক্যালকুলেশন করতে হবে, চিন্তা করতে হবে। তোমাদেরকে যদি বলা হয়ে থাকে যে শেষে যেন 0 না দেয়া হয়, এই কাজটা তোমরা আজকে করবা না। এই কাজটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। সেটা কি? এই যে সেম প্রোগ্রাম, এটা আমি তোমাদের ধরো আমি তোমাদের এটা কপি করে তোমাদেরকে আমি মেসেঞ্জারে দিয়ে দিলাম। যেমন তোমাদেরকে এটা হোমওয়ার্ক হিসেবে দিব, এটা যেটা নেক্সট দিন তোমরা করে দেখাবা। যদি এক্সপ্লেন না বুঝতে পারো, আহ, যদি এটা না বুঝো তো সেটা আমি পরে তোমাদেরকে বুঝাই দিব। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এতক্ষণে তো এইটা যেটা আচ্ছা আমি স্যার। হ্যাঁ, এইটা আমি জাস্ট তোমাদেরকে এটা কপি করে দিয়ে দিচ্ছি। তোমাদের কাজটা কি? কাজ হচ্ছে এইখানে যে আমি রান করলাম, এই রান করার পর এটা তো আমার ইন্টিজার, এটা যেন আমার এখানে ইন্টিজার ভ্যালু আসে। ঠিক আছে? পরবর্তীতে আমি এখানে দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি দিব। এটা এই সেম জিনিসটাকে আমি একটু কপি করে আরেকটা কাজ দিচ্ছি। যেমন এটা হচ্ছে প্রথম পার্ট, এটা তো তোমরা খুব সহজেই করতে পারবা। এটাকে যদি আমি 10.5 দেই আর এটাকে যদি আমি 3.76 দেই, তখন কি হবে? তখন তুমি কিভাবে এখানে হ্যান্ডেল করবা সেই বিষয়টাকে এখানে জাস্ট শো করবা। দুইটা এক্সাম্পল দিচ্ছি, একটাতে এর ভ্যালু 10 আর 3, আরেকটাতে এর ভ্যালু 10.5 আর 3.6, এরকম যদি হয়, আচ্ছা 3.6 না, এটা 3.5 দিই তখন ঠিক থাকবে। 3.5, একটা 10.5 আর একটা 3.5, এটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা? 10.5 আর 3.5 কে তুমি কিভাবে হ্যান্ডেল করবা? যদি আমরা একটু প্রোগ্রামে যাই, যদি আমরা এখানে দেই 10.5 আর 3.5 যোগ করে কত আসে বলো তো? স্যার 14। 14 আসে। কিন্তু রেজাল্ট কি আসছে? রেজাল্ট কি আসতেছে? রেজাল্ট আসতেছে 14.000। তোমাকে এখন এই 000টা সরায় শো করতে হবে। এইটা কিভাবে সম্ভব এটা নিয়ে তোমরা স্টাডি করবে। এটার কোনো ডিরেক্ট কোনো ওয়ে নাই। এটা তোমাদেরকে পড়াশোনা করে প্র্যাকটিস করে তখন বের করতে হবে যে এটা কি করলে এটা করা সম্ভব। এই যে এখন একটা জিনিস আসছিল, এই যে 5.2 যখন দিছি, তো এই জায়গায় একটু এখানে খেয়াল করো, এই যে 10 এটাকে যদি এটার দ্বারা ভাগ করি 5.2, এই জায়গায় একটু সামান্য একটা গ্যাপ তৈরি হয়েছে এই জায়গায়। এই এটা হচ্ছে এই 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 সামনের
সামনের যে নাম্বার সেটার কাজ, যে এটা এখানে টোটাল কয়টা আছে। এখানে এই 1 2 3 4 5, এই 5টা এখানে 5.2 দেওয়ার মানে হচ্ছে এই 5টা ঘর এখানে থাকবে, 5টা ঘর এর মধ্যে সে শো করবে, মিনিমাম সে 5টা ঘরের মধ্যে শো করবে। যদি রেজাল্টটা 5-এর বেশি বড় আসে, যেমন 3550 এরকম, 3550.3040 এরকম কোন নাম্বার আসে, তখন কিন্তু অ্যাকচুয়ালি নাম্বারটা অনেক বড় আসে। তো তখন এটার মানে এই যে 5.2 এর মানে হচ্ছে 5 এর মানে হচ্ছে 5টা ঘর মিনিমাম সে শো করবে, 5-এর বেশি হোক সমস্যা নেই, কিন্তু কম হবে না। আর 0.2 মানে হচ্ছে দশমিকের পরে সে 2টা ঘর। 2 ডিজিট সে দেখাবে। জি স্যার। ওকে, এখন তোমাদের যে এক্সপেরিমেন্ট যেটা দিছি, হোমওয়ার্ক, যেটা তোমরা নেক্সট ক্লাসের মধ্যে সাবমিট করবে, এটা ধরে নাও এই তোমাদের হোমওয়ার্ক হচ্ছে অ্যাসাইনমেন্টের মতো, যেটা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, এবং এটাই তোমাদের রিপোর্ট, ক্লাস রিপোর্ট। এর খুব বড় কিছু তোমাদের দেয়া হবে না, ছোটখাটো কিছু প্রবলেম দেয়া হবে, সেই ছোটখাটো প্রবলেম সলভ করবা কিভাবে করা যায়। আহ, এবং ক্লাস ওয়ার্কও একটা কিছু দিব, একটু পরেই দিব ছোট্ট একটা, অথবা ক্লাস ওয়ার্ক যদি নাও হয় সেটাও যদি আজকে করতে না পারি সেটাও হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। হোমওয়ার্কটা কি আরেকবার বলতেছি, যে এই যে ভ্যালু যেটা আমরা দেখলাম, এই যে এই সেম প্রোগ্রাম, তোমাদের ওই প্রোগ্রামটা ডিলিট করে দিই, প্রথমটা দরকার নাই, কারণ প্রথমটা ইজি। ইজি ঠিক বলবো না, প্রথমটা অ্যাকচুয়ালি বোঝা যাবে না, প্রথমটা খুব সহজেই আমরা জাস্ট করে ফেলতে পারবো, জাস্ট ইন্ট সি দিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু ইন্ট সিটা মেইন না, ইন্ট সি দিলেই শুধু হবে না, আমাদের হোমওয়ার্কটা করতে হবে। এই যে জাস্ট একটাই হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, না দেখতে পারলেও সমস্যা নেই, অ্যাটলিস্ট এটাই তোমরা স্যার। দেখতে পাচ্ছ, মেসেঞ্জারটা কি দেখতে পাচ্ছ? স্যার এটাই কি হোমওয়ার্ক? এই যে এইটা হোমওয়ার্ক, এটা কি এই তো দেখতে পাচ্ছ এটা, জি স্যার, এই আসছে যে স্যার। এই অনলাইনে প্রোগ্রামিং এ যেটা লেখা, এই যে কোডিং যেটা, এটা দেখতে পাচ্ছ না বড় করে? জি স্যার। এইটা তোমাদের হোমওয়ার্ক, আর দরকার নেই। এটা হচ্ছে হোমওয়ার্ক 1 আজকের জন্য। সেটা হচ্ছে যে এই যে এখানে যে এই ভ্যালুটা আমরা দিছি, এটা আরেকবার রান করি, রান করে যে ভ্যালুটা আমাদের আসতেছে, এখানে এই লাস্টের 0 0 আমি দেখতে চাই না, শেষের 0 0 আমি দেখতে চাই না। এটা কিভাবে সলভ করা যায়? যদি এই এখানে খেয়াল করো, আহ, ভাগফল যদি ভাগফল যদি আমি তো এটা তোমাদের এটাই তো মনে হয় কপি করছি, আরেকবার একটু দেখে নেই। 5.2.0, হ্যাঁ এটাই কপি করছি। তো এই যে এই সেম কোডটাই তোমাদের কপি করে তোমাদের গ্রুপে দিয়ে দিছি, এটা তোমরা আমাকে গ্রুপে রেজাল্ট দিবা না, এটা তোমরা আমাকে আলাদা করে টাইপ মেসেঞ্জারে আমাকে দিতে পারো, অথবা যদি অথবা মানে ডাইরেক্ট মেসেঞ্জারে দিতে পারো, পিডিএফ আকারে, ইমেজ আকারে, টাইপ করেও দিতে পারো। তবে নরমালি আউটপুট যেটা আসবে, তো তোমরা চেষ্টা করো যে এইখানে যে যেটা আসতেছে এটা স্ক্রিনশট দেয়া, আউটপুট আউটপুট আর কোড দুটারই স্ক্রিনশট দিবা, এবং পরবর্তীতে আমি তোমাদের একটা ছোট্ট একটা ফরম্যাট না হয় দিব, যে ওই ফরম্যাটে তোমরা রিপোর্ট তৈরি করে আমাকে রিপোর্টটা পিডিএফ করে অথবা ডক ফাইলে পাঠাবা, সেটা আমি পরে তোমাদের দিব, আপাতত লাগতেছে না, যেহেতু ছোট প্রোগ্রাম, ছোট হোমওয়ার্ক, সেজন্য আমি এত সুন্দর করে সাজাইতে লাগবে না। তো এইখানে যে বিষয়টা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা তো বুঝতে পারলাম যে এই জিরোটা, এক্সট্রা জিরো গুলো আমরা সরাবো। নেক্সট ক্লাসে আমরা দেখব, এখানে যে আজকের ক্লাসে দেখবো না এটা, এখানে এই যে 10.5 আর 3.5 আছে, এটা আমরা ইনপুট নিয়ে কাজ করব, স্ক্যানএফ, খুব সম্ভবত তোমরা থিওরি ক্লাসে স্ক্যানএফ করে ফেলছো,
আমরা এটা প্র্যাকটিক্যাল ক্লাসে নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাসেরটা আমরা প্র্যাকটিক্যালি নিয়ে দেখব যে স্ক্যানএফ দিয়ে এটা কি করব, মানে এটা ফিক্সড নাম্বার এখন দিব না, আমরা ভ্যারিয়েবল নাম্বার দিব। ভ্যারিয়েবল নাম্বার দিয়ে আমি কিভাবে সেম অ্যাসাইনমেন্টটা করতে পারি। তো তোমাদের অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্ট আশা করি সবাই বুঝছো যে শেষের এক্সট্রা জিরো গুলো আমাকে সরাইতে হবে। আচ্ছা, একটু হোল্ড করো। তো আমরা আজকে কি কি দেখলাম, আজকে এই বিভিন্ন বিষয়গুলো দেখলাম। অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে একটু ডিটেইলে দেখলাম, টাইপ কাস্টিং এন্ড ফরম্যাটিং সেটাও দেখলাম। আজকের পার্টের শেষ অংশটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কি জিনিস, যেমন ধরো এক্সপ্রেশন হচ্ছে এরকম, আমরা যদি বলি যে y ইকুয়াল টু mx প্লাস c, এরকম তোমরা দেখে আসছো। এটা কিসের ইকুয়েশন বলতে পারবা কেউ? স্যার ওই যে ঢাল নির্ণয়ের যে অঙ্কগুলো, ম্যাথ গুলো। এটা হচ্ছে সরল রেখার ইকুয়েশন, ঢাল তো পরে। জি স্যার। সরল রেখার ইকুয়েশন, ঢালের ইকুয়েশনটা কি? ঢালের ইকুয়েশন হচ্ছে m ইকুয়াল টু y বাই x। ঠিক না? m ইকুয়াল টু y বাই x, এটা হচ্ছে ঢালের ইকুয়েশন। আর আমাদের দরকার, আমরা ধরো আপাতত সরল রেখায় আছি, এই ইকুয়েশনকে আমরা কিভাবে সি তে লিখতে পারি? কঠিন কিছুই না, আমাদেরকে এই উপরের লাইনে ধরো আমি যদি এখানেই করি, ধরে নাও ফ্লোট, কি কি আসবে, কয়টা আসবে বলতে পারবা? স্যার এখানে ফ্লোটের পরে আমি কি কি লিখব? আমি যদি y ইকুয়াল টু mx প্লাস c এই ইকুয়েশনটা সলভ করতে চাই, তাহলে সি প্রোগ্রামিং এর ফ্লোটের পরে আমি কি কি লিখবো, এই জায়গায় কি কি লিখবো? mxy কিভাবে লিখবো? স্যার m, x, y m, x, y শেষ। স্যার পরে স্যার স্যার এম এম কমা এক্স কমা সি আর ওয়াই স্যার। এইভাবে স্যার এক্স এর পরে সি দিয়ে তারপরে স্যার লাস্ট ওয়াই, যেহেতু ওয়াই এর মানটা স্যার বের করবো। কেন y আমাকে শেষে দিলে, শেষে কেন দিতে হবে? আমি ফার্স্টে দিলাম, সমস্যা আছে? না স্যার। এটা কোনো সমস্যা নেই, আগে পরে হলে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা জি হচ্ছে স্যার। যে আমি কি এখানে y c এগুলা এভাবে দিতে পারবো কিনা। এখানে এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা এভাবে আমরা লিখতে পারবো না, কারণ হচ্ছে m একটা কনস্ট্যান্ট ভ্যালু, c ও একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা আমরা আপাতত জানি না। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা আপাতত জানি না বলে আমরা এইভাবে এই এইভাবে আমরা লিখতে পারতেছি, লিখতেছি, বাট অ্যাকচুয়ালি যখন সরল রেখার ইকুয়েশন নিয়ে কাজ করা হয় তখন আমরা এই এম আর সি যেটা, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভ্যালু থাকে, সেটাকে আমরা ফ্লোট হিসেবে ডিফাইন করি না, সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করি। সেই কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করে আমরা সেটা একটু যদি দেখি তখন হয়তো বুঝতে ইজি হবে। যেমন এই অংশটা এখন আমাদের পুরোটা লাগবে না ঠিকই, কিন্তু তারপরও রেখে দিলাম। কনস্ট্যান্ট ডিফাইন করা হয় উপরে, এইভাবে উপরে ডিফাইন করা হয়, হ্যাশ ডিফাইন, তারপর এম, এম ধরে নাও একটা ভ্যালু দিলাম 5, এম এর ভ্যালু হচ্ছে 5, এইভাবে
হ্যাশ কনস্ট্যান্ট ভ্যালু ডিফাইন করা হয়। আরো একটা দেওয়া যেতে পারে সি, এটা ধরে নাও আমি 10 দিলাম। এইভাবে আমি কনস্ট্যান্ট ভ্যালু ডিফাইন করব। যদিও আমরা এই সি এবং এম এটার সরলরেখার ক্ষেত্রে আরো অন্যভাবেও ক্যালকুলেশন করা যায়, এই মানে এই কনস্ট্যান্টের ভ্যালুও বের করার একটা কোনো উপায় আছে, বাট সেটা আমরা আপাতত দেখব না। আমরা ধরে নিলাম এই দুইটা কনস্ট্যান্ট 5 আর 10। এর পরের অংশ যেটা, এটা কিন্তু আমি চাইলে এক লাইনে লিখতে পারবো না, এভাবে লিখতে পারবো না। আমি যেমন এখানে প্রিন্টএফ এখানে এক লাইনে লিখছি, এটা আমি চাইলে কিন্তু নিচের লাইনে লিখতে পারবো, বাট এবং নিচের লাইনে না লিখে আমি পাশেও লিখতে পারি সেমিকোলন দিয়ে, কিন্তু এখানে আমি সেমিকোলন বা কোনো কিছু দিতে পারবো না। এটাকে হ্যাশ দিয়ে যেগুলো স্টার্ট হয় সেগুলো সব সময় উপরে লিখতে হবে, লাইন বাই লাইন দিয়ে লিখতে হবে, এক লাইনে লেখা যাবে না। তো এইভাবে ধরে নিলাম যে এম আর সি হচ্ছে দুইটা কনস্ট্যান্ট। এরপর আমরা এখানে যেটা করলাম এক্স কমা ওয়াই অথবা ওয়াই কমা এক্স একই কথা, ওয়াই কমা এক্স এর এখানে আমরা ধরে নিচ্ছি যে এক্স এর একটা ভ্যালু আমরা ইনপুট দিব। ইনপুট আমরা আপাতত ধরো বি এটাই দিয়ে রাখলাম, 10.5 ইনপুট দিয়ে রাখলাম। ইনপুট দিয়ে রেখে এখানে আমরা প্রিন্ট করি, না হয় দেখতে যেন একটু সুন্দর লাগে, সেটা পরে করি। এখানে আমরা চাচ্ছি y ইকুয়াল টু m, কিভাবে লিখবো এম এক্স প্লাস সি, কিভাবে লিখবো ঠিকভাবে লিখছি? বলো এখানে ভুল আছে কি কোথাও? তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম একটা দিব, যে একটা কিছু প্রোগ্রাম দিয়ে দিলাম এবং বললাম এখানে ভুল আছে কিনা, ভুল থাকলে ভুলগুলা শুদ্ধ করো অথবা ভুলগুলো বের করো। বলো এখানে কোনো ভুল আছে কিনা? স্যার ওই যে প্রিন্টএফ এ যে স্যার y ইকুয়াল টু mx দেওয়া আছে স্যার, এইখানে হয়তো mx এর মাঝে স্যার ইনটু হবে হ্যাঁ, এই জায়গায় স্টার। স্টার চিহ্ন দিতে হবে। তারপর আর কোনো ভুল আছে? স্যার বলো। স্যার ওই যে প্রিন্টএফ স্যার এর প্রিন্ট ভিতরে, এফ এ স্যার এ আর বি দেওয়া আছে স্যার, উপরের লাইনে স্যার, হ্যাঁ 8 নাম্বার যে লাইনটা স্যার। হ্যাঁ, স্যার আর একটা স্যার ওই যে তো পার্সেন্ট এ আর এফ বি শুধু থাকলে কি? পার্সেন্ট এফ হবে না মনে হচ্ছে। আচ্ছা ওটা পরে দেখতেছি। এই প্রিন্টএফ এ আর বি দেয়া আছে তো কি হইছে? হ্যাঁ বলো। না স্যার আসলে এখানে তো স্যার ফ্লোটেবল এক্স ওয়াই দেওয়া, সেজন্য অথবা সেগুলো পাল্টে দিই, পরিবর্তন করে দিই। আচ্ছা এখানে যে এ আর বি যেটা দেয়া আছে উপরে কিন্তু এ বি কোথাও নাই, যে কারণে এখানে এ আর বি দিলে এরর আসবে, ঠিক আছে? তো এইখানে আমরা এ জি বি স্যার। দিতে পারবো না। এখানে ধরো আমরা যদি এম আর এটা যদি ধরো সি দেই, এম আর সি এর মান এম আর সি কিন্তু আমরা এখানে ইন্টিজারও দিতে পারি আবার ফ্লোটও দিতে পারি। তো যে কারণে এখানে আমাদের এই রেজাল্ট গুলো শো না করাই ভালো, কারণ কখন কি হবে আমরা জানি না। তো এটা আমরা আপাতত বাদ দিলাম, যে আমাদের এখানে শো করতে হবে না। এখন দেখো এই যে বাকি কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা। স্যার ওই যে ডিফাইনে স্যার এম, যেহেতু এম এর মান 5 স্যার, সেখানে ইকুয়াল হবে না, ইকুয়াল না, চিহ্ন। এখানে ইকুয়াল চিহ্ন দিতে লাগে না, এটাই স্টাইল, এভাবেই স্পেস স্পেস দিয়ে ইকুয়াল বোঝায়। জি স্যার। আচ্ছা এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি অবস্থা হয়। এখন রান করে রেজাল্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে 62.5।
এটা আসলে 62.5 আসে কিনা এটাও তোমরা চেক করবা যে ঠিক মতো হলো কি হলো না। এবং আহ, এটাও এটা যদিও ট্রাই করতে লাগবে না, একটা ট্রাই করলেই হয় যে হোমওয়ার্কটা দিছি। যেমন এখানেও খেয়াল করে দেখো এক্সট্রা জিরো আসতেছে, এই জিরোটাকে রিমুভ করা। তো পয়েন্ট অন হবে স্যার পার্সেন্টের পরে। তো ওইভাবে জাস্ট আপাতত দরকার 0.1 যদি দিতে চাও এই জায়গায়, আচ্ছা ঠিক আছে 0.1 দিলাম, ওকে 0.1 দিয়ে আমি 62.5 করলাম, কিন্তু রেজাল্ট যদি আহ, আরো ডিজিটে থাকে, যেমন এমন কোনো ভ্যালু দিলাম, ধরো এটা আমি আপাতত 0.1টা সারাই দিচ্ছি, এখানে ধরো এরকম কোনো ভ্যালু আছে। এখন যদি এটাকে আমি করি তখন কি আসবে, এখানে খেয়াল করে দেখো এই ভ্যালুগুলো আসবে। তখন তুমি কি করবা, আমি তো জাস্ট এই ভ্যালুটা ইনপুট দিছি, এটা তো স্ক্যান এফ করে ইনপুট নেওয়া হবে। এখানে তো আপাতত আমরা জাস্ট স্ক্যান এফ করতেছি না কাজ দ্রুত করার জন্য, কিন্তু এখানে জি স্যার। আহ, তো আমি তো বারবার তো প্রোগ্রাম চেঞ্জ করতে পারবো না, আমি শুধু ভ্যালুটা ইনপুট ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, প্রোগ্রামটা কিন্তু সেম থাকবে সব সময়। তো এইখানে কি করলে আমি লাস্টের জিরো গুলা বাদ দিতে পারি, সেই কাজটা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে। তোমাদের হোমওয়ার্ক কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট 10.5 এর জন্য কি হয়, 3.5 এর জন্য কি হয় সেটা না, 10.52618 এরকম যদি কোনো ভ্যালু থাকে তখন কি হয় সেইভাবে একটু চিন্তা করবা। যদি চিন্তা করতে নাও পারো সমস্যা নেই, আপাতত যেভাবে হোক তোমরা সেই কাজটা করবা, মানে এমন ভাবে, এবং পরবর্তীতে সেটাকে না হয় আমি আরো মডিফাই করতে বলবো যে এইটা না এইভাবে, না এইভাবে কাজ করে দেখাও। তো ওটা আমি আপাতত যতটুকু আছে সেটা দেখলাম। আজকের ইসের আরেকটা এক্সপ্রেশন নিয়ে আমরা বলতে চাই, সেটা হচ্ছে আরো একটা ইকুয়েশন আছে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এখানে স্কোয়ার লেখা যাচ্ছে না, এই জন্য ধরে নাও এটা স্কোয়ার। এই তো এরকম ইকুয়েশন দেখছো না তোমরা, এক্স ইয়েস স্কোয়ার স্যার। এক্স প্লাস সি ইকুয়াল টু, জি স্যার। এই এই ইকুয়েশনকে কি বলে? আচ্ছা এই ইকুয়েশনকে বাংলায় বলে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যদি জি আমি স্যার। বাংলায় জি স্যার। লিখি, বাংলায় যদি লিখি তাহলে এইভাবে আসবে, দ্বিঘাত সমীকরণ। বাংলায় এটাকে দ্বিঘাত সমীকরণ বলে, আর ইংলিশে এটাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন অথবা দ্বিঘাত সমীকরণ। তো তোমাদের আহ, দ্বিঘাত সমীকরণের একটু পরে আমি বলতেছি। মেন কথা হচ্ছে ধরে নাও আমাদের ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ না, জাস্ট এতটুকু ধরে নাও, এটা হচ্ছে y ইকুয়াল টু এটা, এটা এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না। y এর মান যদি 0 আসে তখন সেটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু y এর মান যদি 0 না আসে সেটা দ্বিঘাত সমীকরণ না। দ্বিঘাত সমীকরণ একটু পরে বলবো। আমরা মেইনলি এই আমরা মেইনলি মনে করতেছি যে যদি ইকুয়েশনটা এরকম হয় তখন আমরা কিভাবে সলিউশন করব সি তে। তো এইখানে আমরা আপাতত এইভাবে হ্যাশ ডিফাইন করলাম না, আমরা জাস্ট নরমাল ভাবেই রাখবো। কি কি আছে, এ কমা বি কমা সি কমা এক্স কমা ওয়াই এভাবে আছে। এবং আমরা মনে করলাম, আমরা এটা এটা খেয়াল করো, এবিসি কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু। সো এই ভ্যালু গুলার আমরা যদি এখন একটু মান বসাই দেই,
যেমন এ, ধরে নাও এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 8 এবং লাস্ট হচ্ছে এক্স ইকুয়াল টু 15 ধরে নিলাম। এরকম আমরা ইনপুট স্ক্যানএফ করছি কথার কথা। তাহলে ওয়াই এর ভ্যালু কিরকম আসবে? ওয়াই এখানে আসবে এ, কিভাবে লিখবো বলো? আমি এখানে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লিখলাম, এটা কিভাবে লিখবো বলো? স্যার a into x। এ ইন্টু এক্স, আচ্ছা দিলাম এ ইন্টু এক্স, তারপর স্যার দুইটা হবে স্কয়ার। হ্যাঁ স্কোয়ারটা আমি কিভাবে দিব জানা আছে কারো? স্যার জানা নেই স্যার। না স্যার। জানা নাই? এটা দুই ভাবে দেওয়া সম্ভব। সেটা হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স গুণ করছি, তো আমি এইভাবে দিতে পারি, জি স্যার। এভাবে দিতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি হ্যাঁ প্রোগ্রাম স্যার। হইল না। এটা পরে দিতেছি, এটা পরে জি স্যার। ঠিক করতেছি। আপাতত আমরা জাস্ট এটা করলাম যে এরকম বিএক্স প্লাস সি আসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রাম হইল না যে দুইটা আছে। এরকম যদি 100টা থাকে এ এক্স টু দি পাওয়ার 100, তখন কি আমি 100টা এক্স লিখবো? এটা তো সম্ভব না। তো না এইটার স্যার। জন্য করা হয় যে এই অংশটাকে এইভাবে লেখা হয়, পি ও ডাব্লিউ নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে এভাবে লেখা হয়। এখানে যেমন প্রিন্টএফ একটা ফাংশন পাইতো না, সেভাবে পি ও ডাব্লিউ নামে একটা ফাংশন আছে। জি স্যার। এই পি ও ডাব্লিউ এর ভিতরে প্রথমে লিখতে হয় এক্স, পরে লিখতে হয় পাওয়ার এক্স স্কোয়ার। যদি এখন আমার এক্স 4 হয়, আমি জাস্ট এক্স 4 লিখে দিব এখানে, তাহলেই এটা চলে আসবে। তো এইটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি আমি এটাকে বের করলাম। এইটা আমাদের দরকার নেই, এটা যেভাবে আছে থাকলো। এখন আমরা যদি একটু রান করি দেখি কি আসে। এই যে দেখো প্রোগ্রাম রান করে 503 ভ্যালু আসছে। 503 আসে কি আসে না এটা তোমরা চেক করবা। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে জি স্যার। দিলাম। এটা হচ্ছে এক্সপ্রেশন লেখার ওয়ে। আরো অনেক কিছু আছে, যেমন সাইন সাইন এক্স, কস এক্স, এইগুলা নিয়ে যে ইকুয়েশন কিভাবে লিখতে হয়, লগ এক্স, লগারিদম নাম শুনছো না? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। লগ এক্স কিভাবে লেখে, ই টু দি পাওয়ার এক্স কিভাবে লেখে, সামথিং বাই সামথিং কিভাবে লেখে, একটা সিরিজ ইকুয়েশন কিভাবে লেখে, এগুলোর কিছু এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে দিব। তো তোমাদের অ্যাকচুয়ালি এখানে যে করার ছিল, যে কাজটা করার ছিল সেটা হচ্ছে, প্রায় শেষ দিকে চলে আসতেছি আজকের ক্লাসে, সেটা হলো যে এই যে দ্বিঘাত সমীকরণ, যেটা এই দ্বিঘাত সমীকরণের এইটাকে আমি অ্যাকচুয়ালি এইভাবে না, আমি এটাকে ইকুয়াল টু 0 করব। দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা নরমাল সমীকরণ নিয়ে কাজ করতে চাচ্ছি না। যদি এরকম হয় তাহলে এখানে কি হয়, এক্স এর দুইটা ভ্যালু আসে না? আমি তোমাদের একটু ছবি থেকে দেখাই, তাহলে হয়তো ইজি হবে। যেমন কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা যদি আমরা ছবিতে যাই, এই যে দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে তোমরা এই ছবিটা খেয়াল করে দেখো, এই ছবিটা তো দেখতে পাচ্ছ নাকি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 আইছে। এটা কি দেখতে পাচ্ছ সবাই? না স্যার। দেখতে পাচ্ছ না? দেইনি আমি। না এবার স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। এই যে এইখানে যে ডান সাইডে একটা ইকুয়েশন দেখা যাচ্ছে না, জি ইকুয়েশন স্যার। সলভ। তো এইখানে যে তোমাদের যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কাজ। সেই সেকেন্ড কাজটা হলো এই যে এই এক্সপ্রেশন যেটা, এটা আমি ছবি তোমাদের দিয়ে দিব। এটার জন্য কোড করতে হবে, এটার জন্য কোড করতে হবে। সেটা তোমরা কিভাবে বের করবা, যে এখানে অ্যাকচুয়ালি দুইটা মান আছে, একটা মান হচ্ছে x1 ইকুয়াল টু উপরে প্লাস চিহ্ন দিয়ে, আবার একটা x2 ইকুয়াল টু
একটা মাইনাস প্লাস চিহ্ন একটা দিয়ে। মাইনাস হবে। জি স্যার। তো তোমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে প্রথম এক্সপেরিমেন্ট, মানে হোমওয়ার্ক 1 এর সেকেন্ড পার্ট। প্রথম এটা আজকে ভাবছিলাম ক্লাসে দিব, যেহেতু ক্লাস সম্ভব হচ্ছে না। এটা নিয়ে তোমরা চিন্তা করবা, যদি করতে পারো খুবই ভালো, করতে জি স্যার। যদি কেউ নাও পারো, যে যতটুকু করতে পারছো ততটুকুই করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে, মানে তোমাদের রবিবারের আগে শনিবারের মধ্যে করে আমাকে গ্রুপে দিবা না, আমাকে পার্সোনালি মেসেজ দিবা, মেসেঞ্জারেই আমাকে আলাদা ওকে করে স্যার। মেসেজ দিবা সবাই। তো এইটা আমরা যদি আজকের ক্লাসটা বুঝে থাকি, যে এক্স এই যে ইকুয়েশন লেখার স্টাইল যদি বুঝে থাকি, তাহলে এটাও করা কঠিন কিছুই না। একটু জাস্ট ঘাটবা, বই ঘাটবা, তোমাদের যে স্যার ক্লাস। রুটটা লিখবো কিভাবে স্যার এটা? এটা রুট কি রুট লেখার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে, আমি তোমাদের যদি এখানে দেখাই, আহ, ওই, এখানেই তো আছে, সরি। স্যার এই মানটা তো স্যার শুধু সমীকরণটা শুধু একটা প্লাসে করব একটা মাইনাসে করব। এই যে এখানে, হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, রুটের জন্য আমি রুটের মানে জানো, রুটের পাওয়ার কত এটা কি জানো? যেমন এখানে এ এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 2, রুটের পাওয়ার কত জানো কেউ? স্যার 1। রুটের পাওয়ার হচ্ছে 0.5। তুমি এইভাবে করতে পারো, যে যে ইকুয়েশনটা আসে সেই ইকুয়েশনটা এখানে লিখলা, কমা দিয়ে 0.5 দিলে সেটা স্কোয়ার রুট করে দিবে। এবং আরো একটা ওয়ে আছে, এই সি তেই আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরো ধরো আমি চাচ্ছি রুট ওভার এক্স, ইকুয়েশন এখানে কি আছে, রুট ওভার সামথিং যাই আছে, এইটা তোমরা নিজেরা বের করবে এটা কিভাবে করতে পারি। ধরে নিলাম আমরা মনে করতেছি রুট ওভার এক্স, রুট ওভার এক্স এর জন্য আমরা এটা এখানে করে দিছি পাওয়ার এক্স কমা 0.5, এইভাবে লিখলে হয়ে যাবে। কিন্তু আরো একটা ওয়ে আছে, সেই আরেকটা ওয়েটা কি, সেই আরেকটা ওয়ে হচ্ছে এখানে আমি এস কিউ আর টি লিখবো, স্কোয়ার রুট, জাস্ট এস কিউ আর টি লিখবো, হয়ে যাবে, আর কিছু করতে হবে না। স্কোয়ার রুট অফ এক্স, এখন এক্স এর জায়গায় তুমি ওই ইকুয়েশনটা লিখবা যেটা যেটা ওই স্কোয়ার রুটের ভিতরে আছে। বুঝতে পারছো? জি স্যার। তো এইটা হচ্ছে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, যেটা নেক্সট শনিবারের মধ্যে সবাই সাবমিট করবা। প্রথম, আজকে দুইটা অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি দিছি, সেটা হচ্ছে এই তোমাদের গ্রুপে অলরেডি যেটা দিয়ে দিছি সেটা, আর একটু পরে এটাও দিয়ে দিব। তো এখন এটা তোমরা জাস্ট বাসায় প্র্যাকটিস করবা, আজকে যেহেতু প্র্যাকটিস করার সময় হচ্ছে না, প্রায় যেহেতু ক্লাস টাইম শেষ। এই এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু একটু বলো। না স্যার সমস্যা নেই স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করতেছি। তোমরা 3জন আসছিলা, আরেকজন কে ছিল তো এখন আবার চলে গেল? রাকিব ছিল। রাকিব। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। আমি এটার ভিডিও দিয়ে দিব তোমাদের। সবাই ভালো থেকো, আর শনিবারের মধ্যে রিপোর্টটা দিও। স্যার ওকে দুটোই স্যার, স্যার। দুটাই, হ্যাঁ, চেষ্টা করে। জি স্যার। যে যতটুকু পারো চেষ্টা করবা হ্যাঁ স্যার দুটাই অবশ্যই। যেন হয়। আর যদি এবং এটার কিন্তু মার্কিং করা হবে ওইভাবেই। ঠিক আছে। জি স্যার। ওকে। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।